friends, welcome my YouTube channel Geography Learning Plus Academy. আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ফ্লুভিয়াল জিওমর্ফোলজি 5th সেমিস্টার সিবিসিএস ব্যাচের একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল, সেটা হচ্ছে অ্যানালিসিস অফ পেবেলস স্পেরিসিটি ইন্ডেক্স। অর্থাৎ আজকে আমরা স্পেরিসিটি ইন্ডেক্স কিভাবে ক্যালকুলেশন করি পেবেল মেজারমেন্টের মধ্য দিয়ে, সেটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে ডিটেলস আলোচনা করব। তো আমাদের প্রথমে জানতে হবে যে জিঙ্ক শেপ ক্লাসিফিকেশন জিনিসটা কি, আর আরেকটা জিনিস জানতে হবে যে স্পেরিসিটি ইন্ডেক্স কি জিনিস। তো প্রথমে আমরা আসবো যে জিঙ্ক শেপ ক্লাসিফিকেশন বিষয়টা কি। জিঙ্ক শেপ ক্লাসিফিকেশন হচ্ছে আমরা নর্মালি যখন কোনো একটা ফিল্ড থেকে বা কোনো একটা ফিল্ডের এরিয়া থেকে আমরা বিভিন্ন ধরনের পেবেল আমরা কালেক্ট করে থাকি বা বিভিন্ন ধরনের পাথরকে আমরা সেখানে কালেক্ট করে থাকি। সেই যে পেবেল বা সেই ধরনের যে পাথর সেটা অ্যাকচুয়ালি কি ধরনের দেখতে বা তার পেবেলের শেপটা কি ধরনের সেটা কিন্তু সবসময় কিন্তু আমরা চোখে দেখে কিন্তু অ্যাকুরেট মেজারমেন্ট করতে পারি না। তাই তার শেপটা কি আকৃতির আছে বা শেপটা কোন প্রকৃতির রয়েছে বা সেটা কোন ক্যাটাগরির শেপ রয়েছে সেটাকে মেজারমেন্ট করার জন্যই কিন্তু আমরা এই জিঙ্কের শেপ ক্লাসিফিকেশন মেথডকে অ্যাপ্লাই করে থাকি। এখানে মেইনলি আমরা এখানে চারটে ক্লাস দেখাই। দেখো এখানে টেবিলের মধ্যে দিয়ে দেখিয়েছে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4। এবার এটাকে আমরা কিভাবে অ্যানালিসিস করি, একটা করি বি বাই এ, যেটা আমার থাকে ভার্টিক্যাল অ্যাক্সিসে থাকে, আর আরেকটা আছে সি বাই বি, যেটা থাকে আমার হরাইজন্টাল অ্যাক্সিসে থাকে। তো এইখানে আমার বলেছে বেশ কিছু কন্ডিশন আছে। যদি আমার বি বাই এ যদি আমার গ্রেটার দেন 2/3 হয় আর সি বাই বি যদি আমার লেস দেন 2/3 হয়, তাহলে আমি সেক্ষেত্রে বলতে পারি সেটা কি না, সেটা হচ্ছে অবলেট বা ডিস্ক শেপ, অর্থাৎ আমরা এই শেপের আওতায় আনতে পারি। অর্থাৎ সেই ক্ষেত্রে আমার যে পেবেলের যে শেপটা বা আমরা যে পাথরগুলো আমরা কালেক্ট করি তার শেপটা কিন্তু অনেকখানি কিন্তু এইরকম দেখতে হয়। আবার যদি আমরা দেখি যে ক্লাস 2, সেক্ষেত্রে যদি আমরা গ্রেটার দেন 2/3 অ্যান্ড গ্রেটার দেন 2/3 পাই, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি সেটা হচ্ছে স্পেরয়েড কন্ডিশন বা আমরা বলতে পারি ইকুয়ান কন্ডিশনের মধ্যে রয়েছে। যেমন এইটা হচ্ছে আমার স্পেরয়েড কন্ডিশন সেকেন্ড ক্যাটাগরির মধ্যে। সেক্ষেত্রে যদি আমরা বোল্ডারের যদি সাইজটা দেখি বা আমাদের পেবেলের যদি সাইজটা দেখি, দেখবো পুরোপুরি কিন্তু স্পেরয়েড বা আমাদের এখানে গোল কিন্তু রয়েছে। এটা পুরোপুরি কিন্তু আমরা এখানে গোলাকৃতি কিন্তু এখানে পাথর পাচ্ছি স্পেরয়েড কন্ডিশন। এরপরে আমরা আসবো থার্ড ক্লাসিফিকেশনের মধ্যে বা থার্ড ক্লাসের মধ্যে কি আছে। যদি আমার বি বাই এ যদি আমার লেস দেন 2/3 আর সি বাই বিও যদি আমার লেস দেন 2/3 হয়, তাহলে সেটা বলবো আমাদের ব্লেডেড ক্যাটাগরির মধ্যে রয়েছে, অর্থাৎ এই ক্যাটাগরির আওতায় যদি আমরা পেবেলের যদি আমরা শেপকে যদি আমরা দেখি, তাহলে দেখবো অনেকটা এই ধরনের হয় পেবেল গুলো। আর লাস্ট যদি আমরা ফোর্থ ক্লাসের মধ্যে যদি দেখি, তাহলে সেক্ষেত্রে দেখবো যে লেস দেন 2/3 আর গ্রেটার দেন 2/3 হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা বলতে পারবো সেই পেবেলের শেপটা অনেকটা রোলার বা রোডস এর মতো। অর্থাৎ এই ধরনের যদি আমরা পেবেল গুলো পাই, এই ধরনের পেবেলকে কিন্তু আমরা এই রোলার ক্যাটাগরি আওতায় আনতে পারি। তাহলে মেনলি যে জিঙ্ক শেপ ক্লাসিফিকেশন আছে, সেই জিঙ্ক শেপ ক্লাসিফিকেশনের মাধ্যমে আমরা নরমালি ফিল্ড থেকে যেই সমস্ত আমরা শেপের যে আমরা পেবেল গুলো যে আমরা কালেক্ট করছি, সেই কালেক্ট গুলোকে আমরা আমাদের একটা ইনস্ট্রুমেন্ট আছে, সেই ইনস্ট্রুমেন্ট হচ্ছে সাইড ক্যালিপার্স। সেই সাইড ক্যালিপার্স এর মাধ্যমে আমরা এ বি সি তিনটেকে আমরা এখানে মেজারমেন্ট করলাম। তিনটেকে মেজারমেন্ট করার পর তারপরে আমরা বি বাই এ অ্যান্ড সি বাই বি এইভাবে আমরা ক্যালকুলেশন করে আমরা এই চারটে ক্লাসের মধ্যে কোন ক্লাসের মধ্যে আমাদের সেই পেবেল গুলো পড়ছে বা কোন ক্যাটাগরির মধ্যে পেবেল গুলো পড়ছে, সেগুলোকে কিন্তু আমরা এখানে অনায়াসেই কিন্তু আমরা এখানে অ্যানালিসিস করতে পারবো। এইটাকেই আমরা বলছি জিঙ্ক শেপ ক্লাসিফিকেশন কনসেপ্ট। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কনসেপ্ট অফ স্পেরিসিটি ইন্ডেক্স। স্পেরিসিটি ইন্ডেক্স মেনলি আমরা যে সমস্ত যে বোল্ডার গুলো বা যে সমস্ত পেবেল গুলো আমরা যে কালেক্ট করলাম, তার শেপটা অ্যাকুরেটলি কি স্পিয়ার, মানে অ্যাকুরেটলি কি সেটা গোলাকৃতি, না সেটা গোলাকৃতি নয় বা সেটা এনলগেটেড শেপ, অর্থাৎ তার শেপটা অ্যাকুরেটলি কি, তার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করি। সেই ফর্মুলা কি, সেই ফর্মুলা হচ্ছে কিউব রুট বি বাই সি ডিভাইডেড বাই এ স্কোয়ার। এই ফর্মুলা আমাদের ক্রমলিন ফার্স্ট আমাদের এইখানে দিয়েছিল এই স্পেরিসিটি ইন্ডেক্সের ক্ষেত্রে।
এবং ক্রামলিনের এই ফর্মুলা ওয়াইজ এখানে বলছে যদি আমার ভ্যালু যদি 0 হয়, অর্থাৎ এই ফর্মুলা অ্যানালিসিস করে যদি আমার এর ভ্যালু 0 হয়, তাহলে সেটা রিপ্রেজেন্ট করছে সেটা আমার এনলগেটেড সেট। এই যে এখানে লেখাই আছে যদি ভ্যালু 0 হয় তাহলে সেটা রিপ্রেজেন্ট করছে এনলগেটেড সেট। আর যদি আমার এর ভ্যালু 1 হয় তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি এটা হচ্ছে আমার পারফেক্ট স্পিয়ার শেপ, মানে পারফেক্ট আমার স্পিয়ার বা পারফেক্ট গোলাকৃতি পাথর কিন্তু আমরা এটাকে এক্ষেত্রে বলতে পারবো। এর জন্য আমাকে তিনটে জিনিসকে অ্যানালিসিস করতে হবে সে বোল্ডার বা পেবেলসে। একটা হচ্ছে আমাকে এ অ্যানালিসিস করতে হবে। এ মিন সেই বোল্ডারের মধ্যে তার লংগেস্টটা কতখানি বা তার দৈর্ঘ্যটা কতখানি। তারপরে আমাকে দেখতে হবে বি। বি মিনস হচ্ছে ইন্টারমিডিয়েট, অর্থাৎ তার প্রস্থটা কতখানি, অর্থাৎ তার মিডিলে সেই বোল্ডারটা কতখানি চওড়া। আরেকটা আমাকে অ্যানালিসিস করতে হবে সি অ্যানালিসিস করতে হবে। সি অ্যানালিসিস মিনস হচ্ছে তার শর্টেজ অ্যানালিসিস করতে হবে, তার শর্টস অ্যানালিসিস করতে হবে, অর্থাৎ তার সাইডের অংশটা সেটা কতখানি রয়েছে সেটাকে আমরা মেজারমেন্ট করব। এইভাবে আমরা এ বি সি তিনটেকে আমরা সাইড ক্যালিপার্স এর মাধ্যমে আমরা একটা বোল্ডারের এবিসি কে মেজারমেন্ট করে তারপরে কিন্তু আমরা এই ক্রামলিনের কিউব রুট বিসি ডিভাইডেড বাই এ স্কোয়ার এই ফর্মুলা অ্যানালিসিস করে কিন্তু আমরা স্পেরিসিটি ইন্ডেক্স বার করতে পারবো। তাহলে স্পেরিসিটি ইন্ডেক্স আমরা কেন বার করছি? স্পেরিসিটি ইন্ডেক্স আমরা বার করছি যে আমাদের যে বোল্ডার বা পেবেলসটা কতখানি আমার স্পিয়ার রয়েছে বা কতখানি গোলাকৃতি রয়েছে সেটাকে মেজারমেন্ট করার জন্যই কিন্তু আমরা স্পেরিসিটি ইন্ডেক্স করে থাকি। আবার অনেক আমাদের পেবেল থাকে সেটা কিন্তু গোলাকৃতি নয়, তাহলে সেটা কতটা এনলগেটেড শেপ এটাকে অ্যানালিসিস করার জন্যই কিন্তু আমরা এই স্পেরিসিটি ইন্ডেক্স ক্যালকুলেশন করে থাকি ক্রামলিনের ফর্মুলা অনুযায়ী। এর কিছু ইম্পর্টেন্স রয়েছে সেটা এখানে দেওয়া রইলো। আমি আর এই ইম্পর্টেন্স নিয়ে ডিটেলস আলোচনা করছি না। আচ্ছা, এরপরে আসবো যে এ বি সি এই তিনটের মানে কি। দেখতে এই রকম পেবেলের যে শেপটা, সেই পেবেলের শেপটা কিন্তু দেখতে অনেকখানি এইরকম দেখতে। এটা হচ্ছে আমার পেবেলের শেপ। তাহলে ফার্স্টে আমাকে কি করতে হবে? ফার্স্টে এর লং অ্যাক্সিসটাকে আগে দেখতে হবে, অর্থাৎ এর লম্বাটে বা এর দৈর্ঘ্যটা কতখানি। এই লং অ্যাক্সিসকে আমরা বলছি এ। এই লং অ্যাক্সিসকে আমরা কি বলবো? এ। এইটাকে আমরা মেজারমেন্ট করি কিসের দ্বারা? সাইড ক্যালিপার্স দ্বারা। সাইড ক্যালিপার্স একটা ইনস্ট্রুমেন্ট। এই সাইড ক্যালিপার্স এর মাধ্যমে কিন্তু আমরা এটাকে মেজারমেন্ট করি। আরেকটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্সিস, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে পেবেলের এই অংশটা কিন্তু অনেকটাই লম্বাটে, কিন্তু আমরা যদি দেখি আমরা দেখব এইটুকুর পোর্শনটা যতখানি চওড়া, দেখো এই দিকটা কিন্তু তার থেকে বেশি চওড়া এই দিকটা। তাহলে আমার এইটা কি হয়ে যাবে? এইটা হয়ে যাবে পেবেলের ইন্টারমিডিয়েট অ্যাক্সিস, অর্থাৎ এইটাকে আমরা বলছি বি। এটা হচ্ছে বি। তাহলে এইটা হচ্ছে লং অ্যাক্সিস আর এটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্সিস, অর্থাৎ পেবেলের কোন অংশটা সব থেকে বেশি চওড়া সেটাকে আমরা এখানে ইন্টারমিডিয়েট অ্যাক্সিস হিসেবে ধরবো। আর আরেকটা আছে শর্ট অ্যাক্সিস। শর্ট অ্যাক্সিস মানে হচ্ছে এই যে পেবেল, এই পেবেলের সাইডেও কিন্তু আমাদের একটা অংশ আছে যেই অংশটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। এই অংশটাকে আমরা এইখানে দেখো বড় করে দেখিয়েছি, অর্থাৎ এই অংশের মধ্যে এইটুকুকে আমরা বলছি শর্ট অ্যাক্সিস, অর্থাৎ যাকে আমরা বলছি সি। তাহলে এইভাবে কিন্তু আমরা পেবেলের এ বি সি তিনটে অংশকে কিন্তু আমরা এখানে অ্যানালিসিস করে নিলাম। দেখো এখানে দেখিয়েছে যে এই একটা পেবেল, এটাই এখানে দেওয়া হয়েছে, এটা একটা মানে মেন পেবেল। তো এইখানে দেখো এইটা হচ্ছে আমার লং অ্যাক্সিস, এটা যাকে আমরা বলছি এ, এটাকে আমরা বলছি এ। আর এইটা হচ্ছে এর ইন্টারমিডিয়েট পার্ট। দেখো আমরা এই দিকের যদি আমরা দেখি এই দিকের অংশটা যতখানি চওড়া তার থেকে দেখো এই দিকের নিচের দিকের অংশটা কিন্তু সব থেকে বেশি চওড়া। তাই আমরা এইটাকে ধরবো ইন্টারমিডিয়েট অ্যাক্সিস। এইটাকে আমরা কি ধরবো? এইটাকে আমরা ধরবো ইন্টারমিডিয়েট অ্যাক্সিস, যাকে আমরা বলছি বি। আর এর সাইডে একটা অংশ আছে, দেখো এটা আমরা এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়েছি, এই সাইডের অংশটাকে আমরা বলছি শর্ট অ্যাক্সিস, যাকে আমরা সি দিয়ে আমরা এখানে দেখাবো। এইভাবে আমরা সাইড ক্যালিপার্স এর মাধ্যমে এ বি সি তিনটেকে আমরা এখানে মেজারমেন্ট করে নেব। তো এইটা হচ্ছে আমার সাইড ক্যালিপার্স, এই ইনস্ট্রুমেন্টটা হচ্ছে সাইড ক্যালিপার্স। আমি
নেক্সট ভিডিওতে কিভাবে সাইড ক্যালিপার্স দিয়ে আমরা কোন একটা পেবেলের লং অ্যাক্সিস, ইন্টারমিডিয়েট অ্যাক্সিস এবং শর্ট অ্যাক্সিসকে আমরা মেজারমেন্ট করতে পারি সেটা নিয়ে আমি ডিটেলসে ভিডিও দেবো। এই ভিডিওতে শুধু তোমরা নর্মাল কনসেপ্টটা জেনে নাও আর কিভাবে স্পেরিসিটি ইন্ডেক্সের ক্যালকুলেশন করতে হয় সেটা তোমরা জেনে নাও। নেক্সট ভিডিওতে আমি সাইড ক্যালিপার্স নিয়ে আর কিভাবে এটাকে আমরা ইউজ করতে পারি সেটা নিয়ে ডিটেলসে ভিডিও দেবো। তাহলে এটা হচ্ছে সাইড ক্যালিপার্স, এটা ইনস্ট্রুমেন্ট। এরপরে আমরা দেখব দুটো শেপ আমরা এখানে রেখেছি স্পেরিসিটির, একটা বলছে পারফেক্ট স্পিয়ার শেপ আর আরেকটা বলছে এনলগেটেড শেপ। স্পিয়ার লেখাই আছে, দেখো অনেক পুরোটাই এখানে গোলাকৃতি, দেখো কোনো অংশে কিন্তু আমরা এদিক ওদিক কিন্তু কোনো মোটা চওড়া লম্বা কিন্তু এই পেবেলস এর মধ্যে দেখতে পাচ্ছি না। আবার যদি এই পেবেলস এর মধ্যে দেখি অনেকটা দীর্ঘায়িত, দেখো এইটার কিন্তু আমাদের লং অ্যাক্সিসটা কিন্তু ইন্টারমিডিয়েট অ্যাক্সিস আর শর্ট অ্যাক্সিসের থেকে কিন্তু অনেকখানি কিন্তু লম্বাটে বাকিগুলোর থেকে। কিন্তু এইটার ক্ষেত্রে যদি দেখি, দেখো এইটার কিন্তু আমার লং অ্যাক্সিস, ইন্টারমিডিয়েট অ্যাক্সিস আর শর্ট অ্যাক্সিস দুটোই কিন্তু প্রায় সেম, খুব একটা বেশি কিন্তু হেরফের নেই। তাই দেখো এটা কিন্তু পারফেক্ট কিন্তু একটা গোলাকৃতি কিন্তু এখানে এসছে পাথরটা, অর্থাৎ এই ক্ষেত্রে আমার কি হবে, স্পেরিসিটি ইন্ডেক্স 0 হবে। আর যদি স্পেরিসিটি ইন্ডেক্স 1 হয় তাহলে আমরা বলতে পারি যে পাথরটা এই ধরনের শেপে রয়েছে, অর্থাৎ এই শেপটার নাম হচ্ছে এনলগেটেড শেপ। তাহলে স্পেরিসিটি ইন্ডেক্সের মাধ্যমে আমরা একটা পাথর কতটা গোলাকৃতি না কতটা দীর্ঘাকৃতি সেটাকে আমরা মেজারমেন্ট করতে পারি। যদি আমার স্পেরিসিটি ইন্ডেক্সের ভ্যালু 0 হয় তাহলে হচ্ছে সেটা পারফেক্ট স্পিয়ার শেপ, আর যদি আমার স্পেরিসিটি ইন্ডেক্সের ভ্যালু 1 হয় তাহলে কিন্তু আমরা এই ক্ষেত্রে বলতে পারি সেটা হচ্ছে এনলগেটেড শেপ। এখানে আমরা কিছু পেবেলস আমরা এখানে দিয়েছি, কিছু এক্সাম্পল এখানে দিয়েছি, 5টা এখানে এক্সাম্পল দেওয়া আছে, 5টাই ফিল্ড থেকে নেওয়া। তো দেখো এইখানে প্রত্যেকটা যে পাথরগুলো আছে প্রত্যেকটা পাথরগুলো দেখে আমরা যতটা চোখে আমরা মেজারমেন্ট করতে পারছি যে কোনটা পারফেক্ট স্পিয়ার বা কোনটা এনলগেটেড শেপ, সেটাকে যখনই আমরা ওই সাইড ক্যালিপার্স এর মাধ্যমে যখন আমরা লং অ্যাক্সিস, ইন্টারমিডিয়েট অ্যাক্সিস বা শর্ট অ্যাক্সিস কে অ্যানালিসিস করব, আমরা কিন্তু পারফেক্টলি ভাবে কিন্তু কোনটা স্পিয়ার বা কোনটা এনলগেটেড সেটা কিন্তু আমরা পাবো না, সেটা কিন্তু আমরা এখানে পাবো না। কিন্তু তার স্পেরিসিটি কতটা হাই আর কতটা লো সেটাকে কিন্তু আমরা এইখানে মেজারমেন্ট করে কিন্তু পাবো। তো দেখো এইখানে এইটা হচ্ছে আমার এর লং অ্যাক্সিস, এই পাথরের এটাকে আমরা বলছি এ। এইটা দেখো এইদিকে যতটা চওড়া এর থেকে বেশি এই অংশের চওড়াটা কিন্তু সব থেকে বেশি, তাই দেখো আমরা এইটাকে বলতে পারি বি। এবং এর সাইডেও কিন্তু একটা অংশ আছে, এর সাইডেও কিন্তু একটা অংশ আছে, আমরা সেটাকে বলবো সি। এই পাথরটার ক্ষেত্রে দেখো এইটা কিন্তু চওড়া নেই, অনেকটা লম্বাটে, মানে অনেকটা আমরা দেখে বুঝতে পারছি এটা হচ্ছে এনলগেটেড শেপ, কিন্তু এটা আদৌ সেটা পারফেক্ট এনলগেটেড কিনা সেটাকে আমরা অ্যানালিসিস করে বা ক্যালকুলেশন করে বুঝতে পারবো। তো এইটার ক্ষেত্রে আমার এইটা হচ্ছে লং অ্যাক্সিস, এইটাকে আমরা বলছি এ। তারপরে দেখো আমরা দেখতে পাচ্ছি এই অংশের চওড়াটা এই দিকের চওড়া থেকে একটু বেশি, তাই আমরা এটাকে বলছি বি। আর এর সাইডেও কিন্তু একটা পোর্শন আছে, এটাকে আমরা বলছি শর্ট অ্যাক্সিস সি। এটা ক্ষেত্রে সেম, এইটা হচ্ছে আমার লং অ্যাক্সিস এ। তারপর দেখো এই অংশের চওড়াটা বাকিগুলোর থেকে বেশি, তাই এইটাকে আমরা বলবো ইন্টারমিডিয়েট অ্যাক্সিস বি। আর এর সাইডেও কিন্তু একটা অংশ আছে, এইটাকে আমরা বলছি শর্ট অ্যাক্সিস। এটার ক্ষেত্রেও সেম, এইটা হচ্ছে আমার লং অ্যাক্সিস। আর যদি আমরা এই চওড়াটাকে মেজারমেন্ট করি তাহলে দেখো এই অংশটা হচ্ছে সব থেকে বেশি চওড়া, তাই এটা হচ্ছে আমার ইন্টারমিডিয়েট অ্যাক্সিস। আর এর সাইডেও কিন্তু একটা পোর্শন আছে, সেটাকে আমরা বলছি শর্ট অ্যাক্সিস। এটা ক্ষেত্রে এইটা হচ্ছে আমার লং অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ইন্টারমিডিয়েট অ্যাক্সিস, আর এই সাইডেও একটা পোর্শন আছে, এটাকে আমরা বলছি শর্ট অ্যাক্সিস। এইভাবে আমরা প্রত্যেকটা পেবেলসে মানে এইভাবে আমরা প্রত্যেকটা পেবেলস গুলোকে আমরা সাইড ক্যালিপার্স দিয়ে এ বি সি তিনটাকে আমরা মেজারমেন্ট করে নেব। তাহলে এই হচ্ছে আমাদের থিওরিক্যালি কনসেপ্ট। আর কোন একটা পেবেলকে আমরা কিভাবে আমরা ইন্টারমিডিয়েট অ্যাক্সিস, লং অ্যাক্সিস আর শর্ট অ্যাক্সিস মেজারমেন্ট করতে পারি এটা নিয়ে তোমরা বুঝতে পারলে।
ফিল্ডে গিয়ে যখনই আমরা ডেটা কালেক্ট করি তখন আমরা এই ধরনের একটা টেবিল বানিয়ে নিয়ে আমরা পুরো ক্যালকুলেশনটা করি। তো আমাদের এইখানে একটা কোশ্চেন দেওয়াই রয়েছে, তাই আমরা এই টেবিলটার সাহায্য নিচ্ছি না। তো কিভাবে আমরা ফিল্ডে গিয়ে ডেটা কালেক্ট করি তার জন্য আমি টেবিলটা এখানে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা, এরপরে আমরা একটা কোশ্চেন পেয়েছি যেটা তোমাদের এক্সামে দিয়ে দেয়, যেটা হচ্ছে কম্পিউট দ্য টেবিল বিলো দ্য শো দ্য 4 পেবলস অফ স্যাম্পল। অর্থাৎ 4টে পেবলস এখানে কালেক্ট করা হয়েছে, বলেছে ডিটারমাইন দেয়ার স্পেরিসিটি অ্যান্ড জিঙ্ক মেথড, ইচ স্যাম্পল উইল বি প্লটেড। অর্থাৎ আমাকে স্পেরিসিটি বের করতে হবে, তার সঙ্গে জিঙ্ক মেথডের সেপকে অ্যানালিসিস করতে হবে, আর প্রত্যেকটা স্যাম্পলকে আমাকে এখানে প্লট করতে হবে। তো আমরা এটাকে কিভাবে করব, দেখো আমাদের এখানে 4টে স্যাম্পল দিয়ে দিয়েছে 1 2 3 4। 4টে স্যাম্পলের লং অ্যাক্সিস, ইন্টারমিডিয়েট অ্যাক্সিস, শর্ট অ্যাক্সিস বলে দিয়েছে। এক্সামে অনেক সময় এইভাবে কিন্তু লং অ্যাক্সিস, ইন্টারমিডিয়েট অ্যাক্সিস এবং শর্ট অ্যাক্সিস বলে দেয়। যদি এই 3টে অ্যাক্সিস বলে দেয় তাহলে তোমাকে সাইড ক্যালিপার্স দিয়ে কোনো রকম পেবলসকে মেজারমেন্ট করতে হবে না, তোমরা ডিরেক্ট ক্যালকুলেশনে চলে যাবে। আর যদি এক্সামে কোনো অ্যাক্সিস ভ্যালু দিয়ে না দেয় তখন কিন্তু তোমাকে কি করতে হবে, পেবেলকে হাতে নিয়ে কিন্তু আমাকে সাইড ক্যালিপার্স দিয়ে কিন্তু মেজারমেন্ট করতে হবে। তো আমরা এইটাকে কিভাবে ক্যালকুলেশন করব, ফার্স্ট আমরা এখানে একটা ক্যালকুলেশন টেবিল বানিয়ে নিয়েছি। ডেটা টেবিলের আমার স্যাম্পল আইডি এবং ভ্যালু অফ অ্যাক্সিস যা যা ছিল আমরা এখানে বসিয়ে নিয়েছি। ফার্স্ট আমরা এখানে জিঙ্ক শেপ অ্যানালিসিস করব। দেখো জিঙ্ক শেপ অ্যানালিসিসের ক্ষেত্রে ফার্স্ট আমাকে কলামে রাখতে হয়েছে সি বাই বি, আরেকটা রাখতে হয়েছে বি বাই এ। অর্থাৎ যেটা আমরা থিওরি কনসেপ্টেই পড়লাম যে এটা কোন ক্যাটাগরির মধ্যে প্রত্যেকটা পেবেলের সেটগুলো পড়ছে, সেই ক্যাটাগরির আওতায় আনার জন্য আমাকে কি করতে হবে, সি বাই বি আর বি বাই এ ক্যালকুলেশন ফার্স্ট করতে হবে। তো ফার্স্ট আমি এখানে পাচ্ছি সি বাই বি, তাহলে আমি এখানে সি পেয়েছি কত, 5/5। আমি এখানে লিখে দিচ্ছি একটা 5/5 পেয়েছি ফার্স্ট, ডিভাইডেড বাই, তারপরে রয়েছে বি, বি কত পেয়েছি 10। যদি 10 যদি করি তাহলে কিন্তু আমি এখানে সি বাই বি কিন্তু আমরা এখানে আনসার পেয়ে যাব। একইভাবে বি বাই এ যদি করি, আমি এখানে বি পেয়েছি 10, লিখে দিলাম, ডিভাইডেড বাই এ, এ আছে কত, এ আছে 10.75, আমরা এখানে 10.75 লিখে দিলাম। অর্থাৎ আমি প্রত্যেকটা ভ্যালুকে নিয়ে আমরা এখানে ডিভাইডেড করব, সি এর ভ্যালুকে নিয়ে বি দিয়ে ডিভাইডেড করব, বি এর ভ্যালু নিয়ে এ দিয়ে ডিভাইডেড করব। এইভাবে যদি ডিভাইডেড করি তাহলে কিন্তু আমরা এইখানে ভ্যালুগুলো পেয়ে যাব। দেখো প্রথমে আমরা যদি আমরা সি বাই বি যদি করি, এইটার সঙ্গে যদি এইটাকে যদি ডিভাইডেড করি তাহলে কিন্তু আমরা এই ভ্যালু পেয়ে গেলাম। এইভাবে আমরা সি বাই বি সবকটার বের করে নিলাম। বের করে নেওয়ার পর একইভাবে আমরা বি বাই এ করব, বি বাই এ করে কিন্তু এইভাবে বি বাই এ কিন্তু আমরা এখানে করে নিচ্ছি। করে নেওয়ার পর আমরা জিঙ্ক শেপের কিন্তু সি বাই বি আর বি বাই এ কিন্তু ক্যালকুলেশন করে নিলাম। ক্যালকুলেশন করার পর আমরা এইখানে একটা চার্ট এখানে একটা রেডি করব। সেই চার্ট হচ্ছে 10/10 বক্সের একটা চার্ট রেডি করব এবং এর পুরো ভিতরটা কিন্তু আমাদের এখানে কি আছে, পুরো ভিতরটাই কিন্তু আমার এখানে 100% কিন্তু রয়েছে। এবং সেইখানে আমাকে কি করতে হবে, 2/3 and 2/3, 2/3 যদি করি, আর যদি আমার এটা যদি 10/10 যদি বক্স হয় তাহলে 2/3 করলে কিন্তু আমার এইটা হবে 0.66, বা আমরা বলতে পারি 0.67 বি বাই এ, আর এইটা আমার হবে 0.67। এটা কি হবে, এটাও আমার হবে 0.67। এইটা সব কটা ক্ষেত্রে কিন্তু সেম হবে। অর্থাৎ আমরা যে চারটে যে ক্যাটাগরি জোন যে আমরা এখানে রেডি করব, অর্থাৎ কোনটা ডিস্ক জোন, কোনটা স্পিডওয়েট জোন, কোনটা ব্লেডেড জোন, কোনটা রোলার জোন, সেটা আমাদের কি করতে হবে, 2/3/2/3 করতে হবে। এই 2/3 আর 2/3 যদি আমরা এখানে 10/10 কে যদি আমরা তার ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমার এখানে 0.67 পড়ছে। অর্থাৎ আমাকে এইখানে দেখাতে হবে 0.67, আর এই দিকেও আমাকে দেখাতে হবে 0.67, এই দিকেও আমাকে দেখাতে হবে 0.67। তাহলে 0.67 আর 0.67 দিয়ে কিন্তু আমরা এখানে চারটে জোন কিন্তু আমরা এখানে করে নিলাম। দেখো এইটা হচ্ছে আমার 0.67 এর জোন,
আর এটা হচ্ছে আমার 0.67 এর জন। তাহলে আমি এখানে 4টে জন করে নিলাম, এর ভিতরে রয়েছে 100%। এরপরে নরমালি আমরা কি করব, জিঙ্কের প্রত্যেকটা ভ্যালু গুলোকে নেব, নিয়ে যেভাবে আমরা নরমালি আমরা স্ক্যাটার ডায়াগ্রাম করেছিলাম, সেই স্ক্যাটার ডায়াগ্রামের মতনই কিন্তু এখানে ভ্যালু গুলোকে প্লট করতে হবে। যেমন দেখো ফার্স্টে এখানে C/B তে বলে দিয়েছে 0.55, তাহলে দেখো 0.55 পড়ছে, এটা যদি আমার 0.5 হয় তাহলে দেখো 0.55 কিন্তু 0.5 and 6 এর মিডিলে পড়ছে, কিন্তু আমার এখানে 0.55, তাহলে এইটা হচ্ছে আমার 0.55 এই দিকটা। আর B/A কত বলেছে, B/A বলেছে 0.93, তাহলে এইটা যদি আমার 0.9 হয় আর এইটা যদি আমার 1 হয়, তাহলে এর মিডিলে আছে 0.93, অর্থাৎ এই দিকে আছে আমার 0.93। তাহলে এই দুটো হরাইজন্টাল অ্যাক্সিস আর ভার্টিক্যাল অ্যাক্সিস যেখানে গিয়ে মিলছে, এটা হচ্ছে আমার স্যাম্পল এর প্লট। এইভাবে আমরা স্যাম্পল এ কে প্লট করে নিলাম। একইভাবে যদি আমরা দেখি তাহলে দেখো আবার সেকেন্ডে আছে 0.30 C/B, অর্থাৎ এইটা যদি আমার 0.3 হয় তাহলে এইটাই হচ্ছে আমার 0.30, তাহলে আমাকে এই ঘরটা নিতে হবে। আর এই ঘরটার সাথে আমরা কি নেব, আমার B/A আছে 0.73, তাহলে এইটা যদি আমার 0.7 হয় তাহলে আমার 0.73 কোথায় আছে, এই দিকটা আছে আমার 0.73। তাহলে যদি এইভাবে যদি আমরা এইটার ক্ষেত্রে যদি স্ক্যাটার করি তাহলে দেখো আমরা ঠিক এই জায়গাটাতে পাচ্ছি, এটা হচ্ছে আমার সেকেন্ড স্যাম্পল আমরা প্লট করলাম। প্লট করার পর তারপরে আছে 0.27 আর হচ্ছে 0.55। এইভাবে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা এইখানে আমরা প্লটিংটা পেয়ে গেলাম, এটা হচ্ছে আমার স্যাম্পল নাম্বার 3 প্লটিং, আর এটা হচ্ছে আমার স্যাম্পল নাম্বার 4 এর প্লটিং, কিন্তু আমরা এইভাবে পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পর প্রত্যেকটা অ্যারো চিহ্নগুলোকে আমরা এবারে যদি মুছে দিই, অ্যারো চিহ্ন আমরা এখানে দেব না, তোমাদের বোঝার সুবিধার্থে দিয়েছি। আমরা নরমালি আমরা ভার্টিক্যাল অ্যাক্সিস এবং হরিজন্টাল অ্যাক্সিসের স্কেল নিয়ে কিন্তু আমরা এখানে C/B আর B/A এর কিন্তু ক্যালকুলেশন করব। করার পর তারপরে আমরা প্রত্যেকটা স্যাম্পলের নাম লিখে দিলাম। দেখো এবার আমরা কোন জোনের মধ্যে আমরা এই 4টে স্যাম্পল আমরা পেলাম। দেখো বেশিরভাগই কিন্তু আমরা এখানে ডিস্ক জোনের মধ্যে পেয়েছি, অর্থাৎ আমরা এক্ষেত্রে বুঝতেই পারছি যে আমার প্রত্যেকটা পেবেলের শেপ বা স্যাম্পেলের শেপ কিন্তু এই রকমই কিন্তু রয়েছে, শুধু একমাত্র স্যাম্পল 3 এর ক্ষেত্রে এই শেপটা কিন্তু বাকিগুলোর থেকে আলাদা, অর্থাৎ স্যাম্পল 3 ক্ষেত্রে কিন্তু আমরা এই ব্লেড জোনের মধ্যে কিন্তু আমরা এই ধরনের কিন্তু এটা পেয়েছি, আর বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের কিন্তু শেপ পেয়েছি। দেখো স্যাম্পল এ, স্যাম্পল বি, স্যাম্পল ডি, তিনটের ক্ষেত্রে কিন্তু আমার এই শেপটাই কিন্তু রয়েছে, আর একমাত্র স্যাম্পল 3 বা স্যাম্পল সি এর ক্ষেত্রে কিন্তু আমরা এখানে এই শেপটা পাচ্ছি। তাহলে এইভাবে কিন্তু আমরা জিঙ্ক শেপ অ্যানালিসিসের মাধ্যমে কিন্তু আমরা যেই স্যাম্পল গুলোকে আমরা ফিল্ড থেকে কালেক্ট করলাম সেগুলোকে C/B আর B/A এইভাবে কিন্তু আমরা 10/10 বক্স করে তাকে 100% এর আওতায় এনে কিন্তু আমরা 4টে স্যাম্পলকে এইভাবে প্লটিং করে কোন স্যাম্পল কোন জোনের মধ্যে পড়ছে বা কোন শেপ ক্যাটাগরি জোনের মধ্যে পড়ছে এইভাবে কিন্তু আমরা এখানে করতে পারি। এরপর আমাকে কি করতে হবে, সুন্দর একটা ইন্টারপ্রিটেশন এখানে লিখে নিতে হবে যে এই 4টে স্যাম্পলের মধ্যে কোন স্যাম্পল কোন জোনের মধ্যে পড়ছে, আর প্রত্যেকটা জোন আমার কোন ভ্যালুর আওতায় আসে বা কোন স্কেলের মধ্যে পড়ছে, এই নিয়ে 4 লাইনের একটা সুন্দর ইন্টারপ্রিটেশন লিখতে হবে। তাহলে এইভাবে আমরা জিঙ্কের শেপ অ্যানালিসিস ক্যালকুলেশন করে নিলাম। ক্যালকুলেশন করার পর এরপর আমাকে বের করতে হবে স্পেরিসিটি। স্পেরিসিটি বের করার কি ফর্মুলা, স্পেরিসিটি বের করার ফর্মুলা হচ্ছে কিউব রুট BC/A স্কয়ার। আমরা যদি এইটাকে যদি অ্যানালিসিস করি তাহলে আমি যদি ফার্স্টে যদি আমরা স্যাম্পল আইডি 1 এর ক্ষেত্রে যদি দেখি তাহলে এই ক্ষেত্রে আমরা BC কি পাবো, দেখো আমরা এইখানে B এর ভ্যালু পেয়েছি 10 আর C এর ভ্যালু পেয়েছি 5.5 আর A এর ভ্যালু পেয়েছি 10.75। যদি এইভাবে যদি আমরা ফর্মুলার মাধ্যমে যদি ভ্যালুগুলোকে অ্যানালিসিস করি তাহলে একটা রয়েছে 10 into 5.5 ডিভাইডেড বাই A স্কয়ার, মানে হচ্ছে 10.75। তাহলে এইভাবে যদি আমরা প্রত্যেকটা ভ্যালুকে যদি আমরা ফর্মুলা ওয়াইজ যদি বসাই তাহলে কিন্তু আমি তার আনসার পাচ্ছি এইটা 0.781। এই 0.781 হচ্ছে স্যাম্পল 1 এর ক্ষেত্রে কিন্তু আমরা স্পেরিসিটি ইনডেক্স বা SI ভ্যালু কিন্তু আমরা এখানে পাচ্ছি।
দেখো আমরা এখানে ফার্স্ট আমরা 0.781 পেয়ে গেলাম স্যাম্পল 1 এর আন্ডারে এসআই ভ্যালু বা স্পেরিসিটি ইন্ডেক্স ভ্যালু। এইভাবে আমরা সবকটা ভ্যালুকে আমরা এখানে বের করে নিলাম। এইভাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ আমরা এখানে বের করে নিলাম। চারটে স্যাম্পলের ক্ষেত্রে আমরা এসআই ভ্যালু বের করে নিয়েছি। তার পারফেক্টলি কিন্তু এনলগেটেড শেপ হয়নি, আবার পারফেক্টলি কিন্তু স্পিয়ার শেপ হয়নি, তার মাঝামাঝি পজিশনে রয়েছে। তাহলে সেই স্পিয়ারিসিটি কতটা হাই, কতটা মডারেট, কতটা লো, সেটাকে আমরা কিভাবে আমরা এখানে মেজারমেন্ট করব? আমরা এখানে দেখতে পাচ্ছি এই ভ্যালুটা আমরা অন্যান্য ভ্যালু থেকে কিন্তু সব থেকে বেশি আছে, অর্থাৎ এর স্পেরিসিটিটা কিন্তু অনেকটা হাই, অর্থাৎ এটা অনেকটা গোলাকৃতির মতনই রয়েছে কিন্তু পুরোপুরি গোলাকৃতি নয়। এটা আমরা এখানে হাই স্পেরিসিটির মাধ্যমে কিন্তু অ্যানালিসিস করতে পারি। আরেকটা রয়েছে সেটা হচ্ছে 0.580, অর্থাৎ মডারেট স্পেরিসিটি, অর্থাৎ এটা পুরোপুরি কিন্তু আমার গোলাকৃতি নয়। আর আরেকটা হচ্ছে 0.540 মানে হচ্ছে এটাও কিন্তু আমার মডারেট স্পেরিসিটি, অর্থাৎ আমার গোলাকৃতিও নয় আবার এনলগেটেড তো নয়, তার মাঝামাঝি পজিশনে রয়েছে। আর আরেকটা রয়েছে 0.527, এটা হচ্ছে পুরোপুরি লো স্পেরিসিটি। তাহলে এইভাবে কিন্তু আমরা রিমার্কস এর মাধ্যমে কিন্তু প্রত্যেকটা এসআই ভ্যালু ওয়াইজ কিন্তু কোনটা হাই, কোনটা মডারেট, কোনটা লো কিন্তু আমরা এইভাবে আমরা মেজারমেন্ট করে নিতে পারবো। তাহলে এইভাবে কিন্তু আমরা স্পেরিসিটি ইন্ডেক্স এবং জিঙ্ক ক্লাসিফিকেশন কিন্তু আমরা অ্যানালিসিস করতে পারি। তাহলে এটাই ছিল আজকের আলোচনা, যে কিভাবে আমরা একটা পেবল, সেই পেবেলের লং অ্যাক্সিস, ইন্টারমিডিয়েট অ্যাক্সিস এবং শর্ট অ্যাক্সিস দিয়ে আমরা স্পেরিসিটি ইন্ডেক্স এবং জিঙ্কের শেপ ক্লাসিফিকেশন মেথড অ্যাপ্লাই করতে পারি। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে কিভাবে সাইড ক্যালিপার্স দিয়ে আমরা একটা পেবেলের লং অ্যাক্সিস, ইন্টারমিডিয়েট অ্যাক্সিস এবং শর্ট অ্যাক্সিসকে মেজারমেন্ট করি সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব।